জঙ্কুক পরীক্ষা দিতে শহরে গিয়েছে 2 দিন হয়ে গেছে। এদিকে তেদের পরিবারে একটা অঘটন ঘটে গেছে। তের ভাই অন্তিমকে 2 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামীর চিন্তায় মার্জিয়ার অবস্থা খারাপ, নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে, 2-3 বার সেন্সলেস হয়েছে। ডক্টর এসে তাকে বাড়িতে চেক আপ করেছে আর জানতে পেরেছে সে প্রেগনেন্ট। এমন একটা খুশির খবরেও পরিবারের কেউই খুশি হতে পারছে না, কারণ বাড়ির একমাত্র ছেলে নিখোঁজ। তে তার বাবা মাস্টার মশাইকে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাইয়ের খোঁজ করেছে, বন্ধুর বাড়িতে, আত্মীয়দের বাড়িতে, কোথাও কোনো খোঁজ পায়নি। শেষমেশ থানায় একটা জিডি করে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরেছে। টিকিট কাউন্টারে টুংটাং ভিড়। জঙ্কুক হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:53 বাজে। সে ফ্ল্যাট ছেড়ে বের হয়েছিল 11:15টায়। এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দৌড়ে উঠলো বাসে। এত রাতে সবগুলো সিট বুক, একটা সিট ফাঁকা, তাও একটা মেয়ের পাশে। জঙ্কুক ওই সিটটা বুক করলো। মেয়েটি জানালার পাশে বসে আছে। জঙ্কুক গিয়ে দাঁড়ালো। কাঁধ থেকে ব্যাগটা খুলতেই মেয়েটি উঠে দাঁড়িয়ে খ্যাটখ্যাট করে বলল, খবরদার এখানে বসবেন না, আমি আপনার পাশে বসে যেতে পারবো না। এখানে বসবেন না আপনি, আমি বসতে দেব না। জঙ্কুক নিজের রাগটা কন্ট্রোল করে বলল, আর কোনো সিট ফাঁকা নেই, দুজনে বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনি বসুন, কোনো অসুবিধা হবে না। মেয়েটি কর্কশ সুরে জোরে চেঁচিয়ে বলল, বললাম না আমি আপনার পাশে বসে যেতে পারবো না, যেতে পারবো না কোনো ছেলে মানুষের পাশে বসে, অন্তত রাতের জার্নি। চুপ শালি, চুপ। গলার ভেতরে 1 খাবলা টিস্যু গুজে দেব, আর 1 ফোঁটাও চেঁচামেচি করতে পারবি না। একদম চুপ থাক শালির মেয়ে। বাসের প্যাসেঞ্জার সবাই উঠে দাঁড়ায়। হেল্পার এগিয়ে আসে। জঙ্কুক দাঁত খিচে বলে, ওই চিংড়ি, নাম, তুই নাম, নেমে যা বাস থেকে। মেয়েটি কেঁপে ওঠে। জঙ্কুক আঙুলের ইশারা করে বলে, বের হ সিট থেকে, বের হ, নাম নাম। তোর সিটের মায় তুই আমার পাশে তো দূরের কথা, এই বাসেই যেতে পারবি না। মেয়েটি কিছু বলতে নিলে জঙ্কুক ঠোঁটে আঙুল চেপে চুপ করিয়ে দিল। চুপ করে নেমে দাঁড়া, নয়তো একটা লাথি মেরে তোকে নামাবো। পড়ে যাবি, মাজা টাজা নকশা পাল্টে যাবে। হেল্পার কিছু বলতে আসলে জঙ্কুক তাকে থামায়। তুই চুপ থাক, সরে দাঁড়া। ওকালতি করতে আসলে বাসটা তোর পেছন দিয়ে ভরে দেবো একদম শালা। তারপর মেয়েটির দিকে ঘুরে বলল, শালি ভদ্রতা মারাও, ভদ্রতা শিখাও আমারে। যেই মাগি কোনো ছেলের পাশে বসতে পারে না, সে রাত 12টার সময় একা যাতায়াত করে। পাগলের থাপড়ায় আমারে। ভাতের বদলে কি কই খাই আমি? ভদ্রতাকে কোনো রকম সম্মান দিতে ইচ্ছা করলেও ভদ্র সাজা বিষয়টা একেবারে হজম করতে পারি না আমি। তোরে দেখা তো লাগতাছে না যে তুই কোনো বিপদে পড়ছস, তার মানে স্বেচ্ছায় রাত বিরাতে সফর করতে পারো, আর ছেলে মাইশের পাশে বসতে পারস না। তোর মতো বালডারে লারে কোন শালা? হ্যাঁ, আমারে দেখা কি বাল বেটা মনে হয় তোর? তোর পাশে বসলে শ্বশুরানি উঠা যাইবো? সুশীল নারী তুমি? শালি আমারে নাটক দেখাস? তোরে সিনেমা দেখাইতাছি, দাঁড়া। জঙ্কুক পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটিকে বলল, দে টিকিটটা দে তোর। জঙ্কুক টিকিটের দাম মেয়েটির হাতে শক্ত করে গুজে দিল। তারপর টিকিটটা কেড়ে নিয়ে সিটে এসে বসলো। হেল্পার তখনও দাঁড়িয়ে আছে। জঙ্কুক 2টা সিট নিয়ে আরাম করে বসে। চোখটা বন্ধ করে বলে, আপনার আবার সমস্যা কি? দাঁড়িয়ে কেন আছেন? মাথা কি কাজ করা বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিলে বাসের দরজার সাথে জোরে একটা টোকা দেন, আবারও চালু হয়ে যাবে। রাত অনেক হয়েছে, বাস ছাড়েন, পৌঁছাতে সকাল হবে এমনিতেও। হেল্পার জঙ্কুকের ভয়ে বলতে পারলো না গাড়িতে অ্যালকোহল এলাও না। তারপর বাসের লাইট অফ হতেই জঙ্কুক শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে 2টা চুমুক দিল। তারপর গলা ছেড়ে গান ধরলো। কয়েক ঘন্টার জার্নির পর জঙ্কুক এসে পৌঁছালো নিজের গন্তব্য স্থানে। মসজিদে ফজরের আজান পড়েছে। জঙ্কুক ঘরের দরজার সামনে আসতেই কর্নিং বেল চাপার আগেই দরজাটি খুলে যায় প্রতিবারের মতো। জঙ্কুক তাতে একটু আশ্চর্য হলো না। প্রত্যেকবার সে যখন অঞ্চলের বাহিরে যায়, যেদিন ফেরার কথা থাকে, এই মেয়েটি সারা রাত না ঘুমিয়ে তার জন্য দরজার পাশে সোফা পেতে অপেক্ষা করে। রোজের দিকে তাকিয়ে জঙ্কুক হাসে। তার মায়া হয়, দুজনেই এতিম। তার বাবা মা নেই, রোজেরও বাবা মা নেই। তবে রোজের চোখে সে তার জন্য ভরপুর ভালোবাসা দেখতে পারে, কিন্তু জঙ্কুক তা দেখতে নারাজ। আজ শুক্রবার, জুমার দিন। সকাল 10:30টার সময় মাস্টার মশাই বাজারে যাচ্ছে। বাজার থেকে কি কি আনতে হবে সেটা লিস্টে লিখে দিচ্ছে। ভালো শীত পড়েছে। রাবেয়া বেগম বাড়ির উঠোনে হালকা রোদে বসে পেঁয়াজ রসুন কাটছে। মার্জিয়া এখনো ঘুম থেকে উঠেনি। গতকাল রাতে প্রচুর পরিমাণে কান্না করেছে। মেয়েটা অসুস্থ শরীরে, ভোরের দিকে ঘুমিয়েছে, তাই তাকে কেউই ডাকছে না। ঘড়ির কাটাতে সময় দুপুর 12:30। মাস্টার সাহেব এখনো বাজার থেকে আসেনি, অথচ তার ফেরার কথা ছিল 11:30টার সময়। চারদিকে জুম্মার আজান ফুরিয়ে গেছে, কিন্তু মাস্টার ফিরছে না। তে বারবার গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছে।
যাচ্ছে, কিন্তু আব্বুর দেখা না পেয়ে ফিরে আসছে। রাবিয়া অতিষ্ঠ হয়ে বসে আছে। এমনিতে মাস্টারের শরীর ভালো না, এই 2টা দিন তে নিজে তার বাবাকে নিয়ে ভাইকে খুঁজেছে পুরোটা অঞ্চল জুড়ে। অসুস্থ শরীরে বাজারে যেতে নিষেধ করেছে তে, কিন্তু তার বাবা তার কথা শোনেনি। সময় পেরিয়ে দুপুর 2টা বাজলো। আমজাদ সাহেব এখনো বাড়িতে এলো না। তে টনক নড়ল। এখন অব্দি 20 থেকে 25 বার ফোন করেছে আব্বুর নাম্বারে, নাম্বার বন্ধ পাচ্ছে। তে বারবার ছাদে উঠছে, রাস্তার মোড়ের দিকে তাকিয়ে তার আব্বার খোঁজ করছে, কিন্তু আমজাদ সাহেবের পাত্তা নেই। কড়া রোদ যেন গায়ে লাগছে না তের। সে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে খোলা চোখে। মনটাকে ভেতর থেকে কেটে ফেলতে ইচ্ছা করছে তের। আজে বাজে চিন্তা ভাবনা সেখানে ভিড় করছে, খুব জ্বালাতন করছে। দুপুরবেলা রান্না হয়নি, কারো খাওয়াও হয়নি। সকালবেলা আব্বুর পাশে বসে ঘি আলু ভর্তা দিয়ে মায়ের হাতের খিচুড়ি খেয়েছিল। ছটপটানি বাড়ল যখন সন্ধ্যা হলো। সময়ের অবর্তমানে ঘড়ির কাঁটা রাত 10টা অতিক্রম করলো। আমজাদ সাহেব এখনো বাজার থেকে ফেরেনি। আজকে এত লম্বা বাজার করছে সে, বাজার করা কি শেষ হচ্ছে না? তে এক দৃষ্টিতে চেয়ে রইল পাড়ার সরু মোড়ের গলির দিকে, যেন আমজাদ সাহেব এখনই বাজারের থলে হাতে করে ফিরবে। তাকে দেখে হাসবে আর বলবে ফোনে চার্জ ছিল না আম্মু। কিন্তু তেমন কিচ্ছু হলো না। রাত গভীর হলো, রাতেও কারো খাওয়া হলো না। রাবেয়া গেল না নিজের রুমে। স্বামী ছাড়া ওই রুম তার কাছে বিতৃষ্ণা লাগে। তে রুমে জায়নামাজ বিছিয়ে লম্বা মোনাজাতে গুনগুন করে কান্না করতে শুরু করলো। তে বসে আছে বিছানায়, চোখ তার পুকুর পাড়ে। কনকনে শীতের মধ্যেও জানালা খুলে পুকুর পাড়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শোষক করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে, কিন্তু ঠান্ডা তাকে কাবু করতে পারছে না। ভাই বাপ 2 দিন অন্তর অন্তর এমন ভাবে নিখোঁজ হয়ে গেল কেন, কোনো হিসাব মেলাতে পারছে না তে। পরদিন সকালবেলাতেও বাড়িতে কোনো প্রকার কোনো রান্না হলো না। মার্জিয়া বারবার বমি করছে। তে আর রাবেয়া বেগম তাকে নিয়ে ব্যস্ত। দুপুর দিকে তের ফোনটা বেজে উঠল। দিন দুনিয়া ভুলে তে ছুটলো নিজের রুমের দিকে। নিশ্চয়ই তার আব্বু ফোন করেছে, কিন্তু ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। তবুও তের চোখ দুটো ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো ফোন থেকে কল করেছে। রাবেয়া ছুটে এসে দাঁড়ালো তের পাশে। তে কান্না আটকে বলতেই যাবে যে কখন বাড়িতে ফিরবে আব্বু, তার আগেই ওপাশ থেকে ভরাট কণ্ঠে একটা পুরুষ কথা বলতে শুরু করলো। তে থমকালো। তার বাবার কণ্ঠ সে চেনে। এটা তার বাবা না? তোর বাপ আমগোর কাছে বেশি কথা না কইয়া যে ঠিকানাটা মেসেজ করতাছি ওই ঠিকানাতে চুপচাপ চলে আসবি। খবরদার সাথে কাউকে আনবি না, আর একটা পাখিও যেন না টের পায়। সংক্ষিপ্ত বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল প্রচুর। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো, সেখানে ঠিকানা লেখা আছে। রাবেয়া ছাকাচ্ছে তেকে, বারবার প্রশ্ন করছে। তে নিশ্চুপ চেয়ে আছে ফোন স্ক্রিনের দিকে। তের মাথায় এলো ঠিকানার উল্লেখিত জায়গাটা নদীর তীরের নির্জন এলাকার দিকে নির্দেশ করছে। তের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। মাকে কিচ্ছু বলল না তে, চুপচাপ নিজের রুমে চলে গেল। অনেক চিন্তা ভাবনা করে আধা ঘন্টা পর রুম থেকে বোরখা পরে বের হয়ে আসলো। রাবেয়া জিজ্ঞাসা করতেই তাকে বলল একটু কাজ আছে, বাজারে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ইলেকশনের 2 দিন 3 রাত বাকি। ইউনো প্রচুর পরিমাণে অশান্ত চিত্রে রুমে হাঁটাহাঁটি করছে। যদিও তার প্রতিপক্ষ দল এখনো হসপিটালে দৌড়াদৌড়ি করছে, ঝামেলা হওয়ার চান্স নেই। তবে গোপন সূত্রে জানা গেছে ইলেকশনের আগে হসপিটাল থেকে ফিরবে। অবশ্যই ক্ষমতা ধরে রাখার জন্য গ্যাঞ্জাম করবে। এদিকে জংকুক সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে। দেখা সাক্ষাৎ করা তো দূরের কথা, ফোনটা পর্যন্ত ধরছে না জংকুক। ইলেকশনের আগে সন্ত্রাসী কায়ের সাথে একটা মিটিংয়ে বসা দরকার। ভোট কেন্দ্রে যেন কোনো প্রকার গ্যাঞ্জাম না হয়, সেই দিকটা সামাল দেওয়ার জন্য কাইকে ভীষণ দরকার ইউনুর। কিন্তু ইউনুর সাথে কায়ের মিটিং তেমন একটা জমে না। জংকুক ছাড়া কাইকে কেউই হ্যান্ডেল করতে পারে না, তাই জংকুককেই পাঠাবে। তবে জংকুকের তো কোনো খবরই পাচ্ছে না, কিভাবে পাঠাবে? মেসেজ অনুসারে জায়গায় পৌঁছাতে আধা ঘন্টা সময় লেগেছে তের। রাস্তার ধারে একটা মসজিদ, সেখানে দাঁড়িয়ে থেকে তের ভেতরে ছটপটানি কাজ করছে। তে জানে না এই অনিশ্চিত প্রবাহ ধারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। 2 মিনিট বাদে 2টা লোক এসে তেকে নিয়ে গেল। ওদের দেখে মনে হচ্ছে তেকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চারপাশের লোকেরা কিছুই আন্দাজ করতে পারবে না ওদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছুই বলতে পারবে না। রাজত্ব ওদের, শাসন ওদের,
তাদের, সমাজটা তো ওদের নোংরা পায়ের তলায় পিষে রেখেছে। রাস্তাটা ক্রমশই ঢালু হয়ে এগিয়ে গেল, দুপাশে বন জঙ্গলের মতো দেখতে। এলাকাটা একেবারে নির্জন। তের খুব হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর। আবার হাত পা শিরশির করছে। তে চাচ্ছে শক্ত হতে কিন্তু পারছে না, নারীমন মোচড়া দিচ্ছে। একদম নির্জন জায়গাটিকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে একটা বাংলো, আবার কোয়ার্টার বিল্ডিংও বলা চলে। রংচটা দেয়াল, মরিচা পড়া লোহার জানালাগুলো। তের পেছনেই হাঁটছিল দুইটা লোক। এতটা কাছে হাঁটছে এতক্ষণে বেশ কয়েকবার ছোঁয়া লেগেছে। বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখ দুটো অন্ধকার হয়ে গেল। বিশ্রী গন্ধ এসে নাকে বাড়ি দিল। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গোলানো দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছা করেই ছোঁয়ার চেষ্টা করলো। তের কিছুই করার নেই। তার মনে হচ্ছে তার প্রতিবাদ সমস্ত কিছু লোপ পেয়েছে। তার সামনে তো কখনো কোনো অন্যায় টিকে না, তবে আজকে যেন সমস্ত নীতিবাচক দিকগুলো তার ভেতর থেকে হারিয়ে গেছে। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছেলেদের সামনে অথবা পাড়ার মহিলাদের সামনে প্রতিবাদী আওয়াজ ওঠানোটাই জীবনের জিত কিংবা নিরাপত্তা নয়। আজকে তে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজ তের মনে হচ্ছে তার প্রতিবাদগুলো শুধুমাত্র মহিলা এবং সাধারণ অসভ্যতার সামনেই সীমাবদ্ধ। নয়তো এখন কেন একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলে আসছে এভাবে? কোনো প্রতিবাদী ভাষা কেন মুখে আসছে না, হাত উঠছে না? শরীরটা কাঁপছে তের, মনে নারী সুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো তে সত্তাটা ভালোভাবে ঢাকা পড়ে গেছে। দোতলায় নিয়ে যেতেই তের মনে হচ্ছিল তাকে কোনো কক্ষে বন্ধ করা হবে। নারী মন আতঙ্কে গংড়ে উঠছিল, কিন্তু তাকে সমস্ত বন্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে আসছে। চারপাশ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। রুফটপে পা রাখতেই তে মাথা ঘুরিয়ে চারপাশটা দেখলো। লোক দুটো এখনো তার গা ঘেঁষে পেছনেই দাঁড়িয়ে আছে। কয়জন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ শুনে সামনে তাকাইতে সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জল জল বিড়ালের মতো চোখ, নাকটা খাড়া, প্যাচ প্যাচ করে ঠোঁটে হাসি ঝুলছে। তার সম্মুখেই পিঠ ফিরিয়ে বসে আছে আর একটা লোক। এক মুহূর্তের জন্য তের মনে হলো ওই পিঠ ফিরানো পেছনটাকে সে চেনে। চারদিক থেকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাইরে থেকে একটা পুরনো পরিত্যক্ত জায়গা মনে হলেও এখন বোঝা যাচ্ছে এক অভিজাত বৈঠকখানা থেকে কম না এটা। গোলাকার সারিবদ্ধ সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের ওপরে সারিবদ্ধ মদের বোতল, ড্রিঙ্কসের গ্লাস, সোডার কৌটো, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, ছুরির সাথে নাম না জানা কিছু অস্ত্র পড়ে আছে। তে চোখ বুজে শ্বাস ফেললো। চোখ দুটো জ্বলছে। তে চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসে থাকা লোকটা হাতের গ্লাসটা সেন্টার টেবিলের ওপরে রেখে মনোযোগী দৃষ্টি মেলে তাকায় তের গোটা শরীরের দিকে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পিছনে ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরে তাকালো একবার। তাৎক্ষণিক যেন সে থমকে গেল। তার দৃষ্টি কেঁপে উঠল। বিদ্যুতের মতো ধাক্কা খেলো যেন তের ওপর। জঙ্কুক! তে হত বিভর হয়ে তাকিয়ে দেখলো জয়ামির জঙ্কুককে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও শরীর জুড়ে বিদ্বেষী ঘৃণাটা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জঙ্কুক সেদিন ভার্সিটির প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিল। সেসবের জেরেই এত কিছু করেছে, অথবা তেকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একটা লোক ধাক্কা মারলো তেকে। ভেতরে ধাপ করে যেন আগুন জ্বলে উঠল। পরপর আরো দুইটা ধাক্কা মারলো। সহ্য করতে পারলো না তে, কিন্তু সে একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্কুক চট করেই উঠে দাঁড়ালো। তার চোখ দুটো হাসছে। সো গাইস, এই পার্টটা এখানে শেষ করলাম। যদিও এই পার্টটা আমার অনেক বড় বানানোর ইচ্ছা ছিল, ফ্ল্যাশব্যাকটা এই পার্টেই শেষ করার ইচ্ছা ছিল, তবে আমি সেটা করলাম না। কারণ এত কষ্ট করে ভয়েস রেকর্ড করে ভিডিও বানিয়ে আপলোড করে কি লাভ? তোমরা তো পর্যাপ্ত পরিমাণ লাইকই করো না, শুধু কমেন্টস করো আপু ভিডিও কবে দিবে। আবার অনেকে তো ভিডিওর জন্য প্রচুর পরিমাণে রুড ভাবে কমেন্টস করো। যাই হোক, রবিবারে আমি ভিডিও আপলোড করব বলেছি, তাই করলাম। যদি ইচ্ছা হয় লাইক করবা, যদি ইচ্ছা হয় ভালো ভালো কমেন্টস করবা, সম্পূর্ণই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।